প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ আজকে গণিত পরীক্ষা গেল। তো আমরা পূর্বের ভিডিওতে হচ্ছে 1 নং 2 নং 3 নং এর অ্যান্সার গুলো আমরা দেখলাম। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, তারপর হচ্ছে শূন্যস্থান, এরপর হচ্ছে আহ উত্তরপত্রে সংক্ষেপে উত্তর দাও, এগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর হচ্ছে সমাধান করবো ইনশাল্লাহ। এবং বলা যায় যে মোটামুটি সবগুলোই হচ্ছে আমাদের মডেল টেস্ট এবং সাজেশন থেকে কমন এসেছে, এজন্য আমরা খুবই খুশি এবং আমাদের শিক্ষার্থীরা খুব ভালো পরীক্ষা দিয়েছে, এজন্য আমরা খুব হ্যাপি। আচ্ছা, আমরা সমাধানটা একটু দেখে নিচ্ছি। এক একটা প্রশ্নে হচ্ছে 8 মার্ক করে বড় প্রশ্নে, সুতরাং খুবই টাফ। এটা যদি একটু কোনো রকম ভাবে মিস চলে যায়, একটা প্রশ্নের অ্যান্সার যদি ভুল হয়ে যায় কোনোভাবে সমাধান করতে গিয়ে বা ক্যালকুলেশন করতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে পুরো 8টা মার্ক চলে যাবে। তো এটা খুবই রিস্কের একটা জিনিস। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখি। বলা হয়েছে যে 4টি হাঁস এবং 6টি মুরগির মূল্য একত্রে 4,680 টাকা। একটি মুরগির মূল্য 420 টাকা হলে 2700 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যাবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন বলা হয়েছে। আচ্ছা, প্রশ্নটা আমি হচ্ছে একটু প্রুফ করে নিচ্ছি, যাতে করে আমি পরবর্তী পেজে একটু অ্যাড করতে পারবো। একটু হচ্ছে প্রশ্নটা প্রুফ করে নিই। এখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি। চলো এবার হচ্ছে অ্যান্সারটা করে ফেলি। বলা হচ্ছে 4টি হাঁস এবং 6টি মুরগির মূল্য একত্রে দেওয়া আছে। আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 6টি মুরগির মূল্য এবং 4টি হাঁসের মধ্যে যেহেতু একত্রে দেওয়া আছে, আর একটা মুরগির মূল্য আলাদাভাবে দেওয়া আছে 420 টাকা। তো সেইখান থেকে আমরা আগে 6টি মুরগির মূল্য বের করে আনবো। তারপর এই 4টি হাঁস এবং 6টি মুরগি থেকে সেই 6টি মুরগির মূল্য বিয়োগ করে দেব। বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 4টি হাঁসের মূল্য। এরপর হচ্ছে সেই 4টি হাঁসের মূল্য থেকে আমরা একটি হাঁসের মূল্যতে যাব। তারপর সেই একটি হাঁসের মূল্য থেকে আমরা 2700 টাকায় কয়টি হাঁস পাওয়া যায় বা ক্রয় করতে পারবো সেটা বের করবো। আচ্ছা, তাহলে কিভাবে করব? প্রথমে হচ্ছে আমরা লিখব যে একটি মুরগির মূল্য, সরি, একটি মুরগির মূল্য, হাতের লেখা একটু খারাপ হতে পারে যেহেতু আমি হচ্ছে স্লাইডে লিখতেছি। একটি মুরগির মূল্য 420 টাকা। তাহলে 6টা মুরগির মূল্য যদি আমরা জানতে চাই, সুতরাং 6টি মুরগির মূল্য কত টাকা হবে? এই 420 কে আমরা 6 দ্বারা গুণ করে দেব। 420 কে 6 দ্বারা গুণ করলে কত হয়? 420 কে 6 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 2520 টাকা। তাহলে 6টা মুরগির মূল্য আমরা পেয়ে গেছি 2520 টাকা। এখন এইখান থেকে 4টি হাঁসের মূল্য দেওয়া আছে এবং 6টা মুরগির মূল্য একত্রে দেওয়া আছে 4,680 টাকা। এইখান থেকে আমি যদি এই 6টা মুরগির মূল্য বিয়োগ করে দেই, তাহলে আমি কি পাবো? 4টি হাঁসের মূল্য পাবো। তাহলে তুমি চাইলে সরাসরি লিখতে পারো এইভাবে যে 4টি হাঁস ও 6টি মুরগির মূল্য একত্রে এত টাকা, 6টি মুরগির মূল্য এত টাকা, সুতরাং 4টি হাঁসের মূল্য এত টাকা, লিখতে পারো। তো একটু বিস্তারিত চাইলে লিখতে পারো, অসুবিধা নেই। আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি। আমি শুধুমাত্র লিখতেছি যে 4টি হাঁসের মূল্য, 4টি হাঁসের মূল্য, সংক্ষেপে করে ফেললাম। 4টি হাঁসের মূল্য। আচ্ছা, 4টি হাঁসের মূল্য তাহলে কি হবে? এই যে 4,680 টাকা, এটা থেকে তুমি 2520 টাকা এটা বিয়োগ করবা। বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে 4টি হাঁসের মূল্য। তাহলে 4টি হাঁসের মূল্য এটা বিয়োগ করলে কত হবে? 4,680, এটা থেকে হচ্ছে 2520 টাকা বিয়োগ করব, তাহলে 2160 টাকা আসবে। 2160 টাকা আসবে 4টি হাঁসের মূল্য। এবার চাইলে আমরা ঐকিক নিয়মে করতে পারি। কিভাবে? এই যে 2160 টাকায় কয়টি হাঁস পাওয়া যায়? 4টি হাঁস পাওয়া যায়। আমাকে শেষে বলছে যে 2700 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যাবে। তো 2160 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যাচ্ছে? 4টি হাঁস ক্রয় করা যাচ্ছে। সুতরাং 1 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যায় এবং 2700 টাকায় কয়টি হাঁস ক্রয় করা যায়? চাইলে এইভাবে আমরা ঐকিক নিয়মে করতে পারি। আবার অন্য আরেকভাবে করা যায়। এখান থেকে আমি চাইলে প্রথমে একটি হাঁসের মূল্য বের করে নিতে পারি। তারপর একটি হাঁসের মূল্য যত আসবে ততকে আমরা 2700 দিয়ে তত দিয়ে ভাগ দিব। ভাগ দিলে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 2700 টাকায় ততগুলো হাঁস পাওয়া যাবে। এইটাও করতে পারি। মানে দুইটাই করা যায়। আবার ঐকিক নিয়মে করা যায়। যেটা তোমার কাছে কমফোর্টেবল লাগে তুমি সেটাই করতে পারো চাইলে। অসুবিধা নেই। আচ্ছা, আমরা ঐকিক নিয়মে করে দিচ্ছি। লিখবে হচ্ছে 2160 টাকায় পাওয়া যায়
পাওয়া যায় 4টি হাঁস। সুতরাং 1 টাকায় কয়টি হাঁস পাওয়া যাবে? ভাগ হবে উপরে 4 নিচে 2160টি হাঁস। সুতরাং কত টাকায় বের করতে বলছে? 2700 টাকায়। এই 2700 টাকায় কতগুলো হাঁস পাওয়া যাবে? এবার রৈখিক নিয়ম অনুসারে এখানে একটু আমি উপরে নিয়ে নিচ্ছি। 4 গুণন 2700 নিচে হচ্ছে 2160। এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, তারপর যা যা করা লাগে করো, অসুবিধা নাই। করলে তোমার অ্যান্সার চলে আসবে 5। তাহলে অ্যান্সার কত হবে? 5টি হাঁস। 2700 টাকায় কয়টি হাঁস পাওয়া যায়? 5টি হাঁস। এটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নটায় আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নটায় বলছে একজন শিক্ষক 45টি আম, 60টি কমলা, 90টি পেয়ারা কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবেন? এবং আরেকটা বলছে যে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে আম, কমলা ও পেয়ারা পাবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? এটা হুবহু একেবারে বই থেকে চলে আসছে। মেবি সংখ্যা হয়তো চেঞ্জ করে দিতে পারে, আমার শিওর মনে নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 45, 60 এবং 90 এগুলোর গসাগু নির্ণয় করতে হবে। গসাগু যত আসবে ততই হচ্ছে ততগুলা শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এবং ওই গসাগু থেকে আমরা 45 দিয়ে ওই গসাগু যত আসবে ততকে ভাগ দিলে যত পাবো সেটা ততটা আম পাবে। আবার 60 দিয়ে ওই গসাগুটাকে ভাগ দিলে যত পাবো ততটা কমলা পাবে। একই রকম ভাবে পেয়ারাটাও হচ্ছে সেভাবে বের করে নিব। আচ্ছা, আমরা এটাকে হচ্ছে একটু হচ্ছে প্রয়োগ করে নিচ্ছি, আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছি। এটা আমি বিস্তারিত করে দেব না, এটা হচ্ছে আমি একটু আহ সংক্ষেপে করে দিচ্ছি। ধরো এই 45 এবং হচ্ছে 60 আর হচ্ছে 90, এইটার যদি তুমি গসাগু নির্ণয় করো, গসাগু নির্ণয় করলে এটার গসাগু আসবে হচ্ছে 45, 60, 90 গসাগু আসবে 15। করে দেখতে পারো, এটার গসাগু আসবে হচ্ছে 15। এবার এই 15ই হচ্ছে 15 জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাগে ফলটা ভাগ করে দিতে পারবে। এটাই হচ্ছে প্রথম অ্যান্সার, যে 15 জন শিক্ষার্থী। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। এবার প্রত্যেকে কয়টি করে আম পাবে? তো যখন প্রত্যেকে কয়টি করে আম পাবে যখন বের করবে, তখন আমেরটার ক্ষেত্রে বের করতে হবে আমের সংখ্যা কত দেওয়া ছিল? 45। এই 45কে 15 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত থাকে? 3। কত বের হয়? 3। তাহলে 3টি করে আম পাবে। তারপর কমলা, কমলার ক্ষেত্রে আবার কমলার আছে 60, 60কে 15 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। 60কে 15 দিয়ে ভাগ দিলে হয় 4, 4টি। আর শেষে রয়েছে পেয়ারা, পেয়ারা 90, 90কে হচ্ছে 15 দ্বারা ভাগ করে দিতে হবে। 90কে 15 দিয়ে ভাগ করলে হয় 6। আমি ইংরেজিতে লিখতেছি কেন? 6টি। এটা হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা। প্রথমে হচ্ছে 15, এটা হচ্ছে 15 জন, 15 জনকে এইভাবে ভাগ করতে হবে। এরপর হচ্ছে এইটাকে 15 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিতে হবে। 45 ভাগ 15, 60 ভাগ 15, 90 ভাগ 15, এইভাবে করে 3টি, 4টি, 6টি। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নটা যাই। এইটা এইটা হচ্ছে আমি অনেকবার বলছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার শিক্ষার্থীরা প্রত্যেকবার এটা করার সময় বারবার এই নামটা উচ্চারণ করে, কারণ আমার ঢাক নাম ছিল সাজ্জাদ। তো এই জন্য সবাই আমার এই নামটা উচ্চারণ করতে বারবার বলতো, ভাইয়া এটা তো আসবেই, তোমার নাম যেহেতু আসে সে তো আসবেই। আচ্ছা, তো এই প্রশ্নটা চলে আসছে, তবে এই প্রশ্নটা একটু সহজ করে দিছে। বইতে যেরকম আছে তার চাইতে আমার মনে হয় যে এখানে একটু সহজ করে দিয়েছে, আমার একটা মনে হচ্ছে। ওকে, প্রশ্নটা কি বলা আছে যে বলছে সাজ্জাদ সাহেবের নিকট 72,000 টাকা ছিল। তিনি এই টাকার, এই যে 72,000 টাকা, এই টাকার 8-এর 3 অংশ মসজিদে, 6-এর 1 অংশ এতিমখানায় এবং 4-এর 1 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, দান করে দিছে। এই যে এই টাকা, এই টাকারই এত এত অংশগুলো দান করে দিচ্ছে। ক নম্বর প্রশ্নে বলছে তিনি মসজিদ ও এতিমখানায় মোট কত টাকা দান করলেন। আর খ নম্বরে বলছে মসজিদ, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করার পর তার নিকট কত টাকা রইল আর। তাহলে খুবই সহজ, আমরা করে ফেলতেছি। এটা করে দেওয়া লাগে না যদিও, কারণ এটা বইয়ের অঙ্ক যেহেতু। তারপর হচ্ছে একটু সংক্ষেপে করে দিচ্ছি অ্যান্সার গুলা। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা বের করব যে তিনি মসজিদে কত অংশ দান করছে, মানে কত টাকা দান করছে। তো মসজিদে দান করছে হচ্ছে
8-এর 3 অংশ এত টাকা, 8-এর 3 অংশ দান করছে কত টাকার? এই 72,000 টাকার। তাহলে আমি হচ্ছে শুধুমাত্র লিখলাম মসজিদ, সংক্ষেপে লিখে দিলাম মসজিদ। মসজিদে কত টাকা দান করছে? এই 72,000 টাকা এর 8-এর 3 অংশ, এত টাকা হচ্ছে মসজিদে দান করছে। তাহলে কত হয়? 72,000-এর 8-এর 3 অংশ করলে একটু ক্যালকুলেশন করে আমরা দেখি। 72,000 গুণন হচ্ছে, আচ্ছা 27,000 আসে, 27,000 টাকা। এরপরে এতিমখানায় কত অংশ দান করছে? এতিমখানা দান করছে 6-এর 1 অংশ। কত টাকার? এই 72,000 টাকারই 6-এর 1 অংশ দান করছে। এইবার ক্যালকুলেশন করলে কত আসে? এটাকে কাটাকাটি করো, তুমি যেভাবে পারো যা খুশি করো, করার পর এটার অ্যান্সার আসবে হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। এটা হচ্ছে প্রথম ক নম্বরের দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 27,000 আর একটা হচ্ছে 12,000। ও আচ্ছা সরি, প্রথম অ্যান্সার হয় না, এখানে মোট বলছে। তাহলে এবার যোগ করে দাও, মোট যেহেতু বলছে, সুতরাং মোট যেটা যোগ করে দিলে কত আসে দেখো, 27,000 আর হচ্ছে 12,000, এই দুইটা যোগ করে দিলে অ্যান্সার আসবে 27 আর হচ্ছে 12 যোগ করে দিলে 39,000। 39,000 টাকা, এইটা হচ্ছে অ্যান্সার। প্রথম ক নাম্বারের অ্যান্সার হচ্ছে এটা। এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। ওকে, এবার হচ্ছে আমরা খ নাম্বারের দিকে যাচ্ছি। খ নাম্বারে বলছে যে মসজিদ, এতিমখানা আর শিক্ষা প্রতিষ্ঠান, যে তিনটার কথা বলছে, এই তিনটাতে দান করার পর তার নিকট আর কত টাকা আছে এটা জানতে চাইছে। তো এটা আমরা কিভাবে বের করব? এই তিনটারই যোগফল বের করব। তিনটার যোগফল বের করার পরে এই 72,000 টাকা থেকে সেই যোগফলটা বিয়োগ করে দিব, তাহলে তত টাকাই তার নিকট আছে। আচ্ছা, আমরা অলরেডি দুইটারটা পেয়ে গেছি, মসজিদ এবং এতিমখানার যত টাকা দান করছে সেটা আমরা অলরেডি পেয়ে গেছি ক নাম্বার 39,000 টাকা। এখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করছে এইটা যদি এই টোটালটার সাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, তিনটারটাই একসাথে হয়ে যায়। তো খ নাম্বারের জন্য আমরা এইভাবে করব, শুধুমাত্র তোমরা ডিটেলসে লিখবা, আমি হচ্ছে একটু সংক্ষেপে করে দিচ্ছি, যেন তোমরা আবার সংক্ষেপে করো না, আমি জাস্ট অ্যান্সারটা বের করার জন্য সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা অবশ্যই আশা করতেছি ডিটেলসে লিখছো। আচ্ছা, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে, আমি শুধুমাত্র শিক্ষা লিখলাম, প্রতিষ্ঠানও লিখলাম না। দান করছে এই যে সেই 72,000, সেই 72,000 এর এটা হচ্ছে 1/4, 1/4ই ছিল। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে এটা আসবে 18,000, এটা আসবে 18,000 টাকা। এবার তোমরা 39,000 এবং 18,000 এই দুইটা যোগ করে দাও, তাহলে কত আসে দেখো, টোটালটা আর কি, মোট তিনি মোট দান কত টাকা দান করছেন, মোট দান করছেন ওই যে 39,000 হচ্ছে বাকি দুইটা ক নম্বরে যেটা করলা, আর এইবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আরো 18,000, টোটাল যোগ করলে হয় 57,000, 57,000 টাকা। এবার তাহলে অবশিষ্ট কত টাকা রইলো? এবার অবশিষ্ট রইলো এই 72,000 টাকা থেকে 57,000 টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত আসে? 15,000 টাকা আসে। তো এই টাকাটাই হচ্ছে তার অবশিষ্ট রইল। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, তারপরে আবার এখানে যাচ্ছি, 7 নম্বর প্রশ্নটার সমাধান করব। 7 নম্বর প্রশ্নটা বলছে 2 ডজন কমলার মধ্যে 4টি কমলার ওজন দেওয়া আছে 95 গ্রাম, 97 গ্রাম, 98 গ্রাম, 102 গ্রাম। ক নম্বরে বলছে কমলা 4টির গড় ওজন কত? এই 4টা কমলা দেওয়া আছে, এর গড় ওজন বের করতে বলছে। গড় ওজন আমরা কিভাবে বের করি? 95, 97, 98, 102 এই 4টাকে যোগ করে দিব, এবং কমলা কয়টা? 4টা, 4টা কমলা, তাহলে তারপর হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের গড় বের হয়ে আসবে। শেষ। আচ্ছা, করে দিই, যেহেতু সবগুলাই করে দিচ্ছি, এটার একটু অ্যান্সারটা বের করে দিচ্ছি। ওকে, তো ক নম্বরের অ্যান্সার হবে, আমরা এইভাবে যোগ করব, বিস্তারিত লিখে যোগ করবা। 95, 97, 98 এবং হচ্ছে 102, এটাকে যোগ করার পর সেটাকে হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে দিব, কারণ 4টা সংখ্যা যেহেতু, মানে 4টা কমলা। তো এইটাকে যোগ করলে 95,
97, 95, 97, তারপর 98 আর 102, এটাকে যোগ করলে আসে হচ্ছে 392। 392 এবং সেইটাকে হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করব। এই 392 কে আমরা 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে হচ্ছে 98। তাহলে 98 গ্রাম হচ্ছে গড়, এটাই হচ্ছে গড়। ক নম্বরের গড় হচ্ছে 98 গ্রাম। ওকে, খ নম্বরে বলছে গড় ওজনের ভিত্তিতে 2 ডজন কমলার মোট ওজন কত? আচ্ছা, 2 ডজন, 1 ডজনে কতটি? 1 ডজনে আমরা জানি 12টি, তাহলে 2 ডজনে কতটি হবে? 12 দুগুণে 24টি। আর একটি কমলার গড় ওজন আমরা পেয়ে গেছি 98 গ্রাম। এই যে একটি কমলার গড় ওজন আমরা পেয়ে গেছি 98 গ্রাম, তাহলে 12 দুগুণে 24, এই 24টি কমলার গড় ওজন কত হবে? এই 98 সাথে 24 গুণ করে দিতে হবে, জাস্ট এইটুকুই, আর কিছুই না। খ নাম্বারটা করে দিচ্ছি। খ নাম্বারের কাজ হচ্ছে জাস্ট আমরা জানি 2 ডজন বলছে, 2 ডজন মানে হচ্ছে 12 দুগুণে 24, 12 গুণন 2, কারণ 1 ডজন 12টি, 2 ডজন হচ্ছে 24টি। আমরা একটি কমলার গড় ওজন কত বলছিলাম? একটি কমলার গড় ওজন বলছিলাম, ক নম্বরে পেয়েছিলাম একটি কমলার গড় ওজন, ক নম্বরে পেয়েছিলাম 98 গ্রাম। 98 গ্রাম। তাহলে এবার 24টি কমলার ওজন কত হবে? 2 ডজন কমলার ওজন বের করতে বলছে, তাহলে 24টি কমলার ওজন, 24টি কমলার ওজন হচ্ছে 98 গুণন 24 গ্রাম। এটা চাইলে তোমার গড় না লিখতে হবে, একটি কমলার ওজন এত গ্রাম, গড় ওজন তো না, এটা তো এত গ্রাম। আচ্ছা, এবার 98 এর সাথে 24 গুণ করে দিলে যত আসবে সেটাই হবে অ্যান্সার, 2352 গ্রাম। এটা নিবি 2352 গ্রাম, তাহলে এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরের অঙ্কটায় দেওয়া আছে 8 নাম্বারটায় বলা আছে যে একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 20% লাভে মেশিনটি এত টাকায় বিক্রয় করলেন। মেশিনটি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হতো? খুবই সুন্দর একটা অঙ্ক। এবং আমি দেখলাম যে ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুকে আমি যখন স্ক্রল করলাম এবং আমার শিক্ষার্থীরা যখন আমাকে জানালো, ম্যাক্সিমাম হচ্ছে এই অঙ্কটা একটু উলট পালট করেছে বা একটু হচ্ছে ঝামেলায় ভুগেছে। তো এই অঙ্কটা হচ্ছে আমি একটু বিস্তারিত করে দেব, খুব ভালোভাবেই করে দিব, পুরো ডিটেলসে করে দিব, অসুবিধা নেই। এই অঙ্কটা চাইলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে পারো। এটা আমি নিয়ে নিলাম নিউ পেজে। আচ্ছা, ওকে, একটু কালিটা আমি চিকন করে নিচ্ছি। বলছে যে একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 20% লাভে মেশিনটি এত টাকায় বিক্রয় করলেন। আচ্ছা, একটা মেশিন কিনছে, কেনার পর সে সেটা বিক্রি করে দিছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে সে যেটা বিক্রি করে দিছে। 20% লাভে কত টাকায় বিক্রি করছে? ৯,৭৪৪ টাকায় সে বিক্রি করে দিছে। এখন আমাকে প্রশ্ন করছে মেশিনটি কত টাকায় বিক্রি করলে তার 25% লাভ হইতো। তিনি যখন ৯,৭৪৪ টাকায় বিক্রি করছে তখন তার লাভ হয়েছে 20%। তাহলে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হইতো? বেশি লাভ হইতো। তার মানে এই যে ৯,৭৪৪ এর চাইতে আরেকটু বেশি টাকায় বিক্রি করলেই তো তার 25% লাভ হয়ে যেত, তাই না? আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে আমরা এই যে প্রথমে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এটা থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিয়ে আসবো। তারপর সেই ক্রয় মূল্য থেকে আবার এইখানে বিক্রয় মূল্যটা বের করবো, যে কত টাকায় বিক্রয় করছে সেই বিক্রয় মূল্যটা বের করবো। ওকে, কিভাবে করবো আমরা বিস্তারিত দেখি। প্রথমে আমরা লিখব যে 20% লাভে 20% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 20 সমান 120 টাকা। এটা হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা ঐকিক নিয়ম অনুসারে করি তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য, আমরা যেহেতু ক্রয় মূল্যটা বের করব তো ক্রয় মূল্যটা ডান পাশে লিখতে হবে। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঐকিক নিয়ম অনুসারে আমরা করতেছি, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য
100 ভাগ হচ্ছে 120 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকা বলছে, কত টাকায় বিক্রি করছে? ৯,৭৪৪। তাহলে ৯,৭৪৪ টাকা হলে কিনছিল কত টাকায়, মানে ক্রয় মূল্য কত। এবার আমরা ক্যালকুলেশন করে দেখবো যে ক্রয় মূল্য কত আসে। ৯,৭৪৪ নিচে হচ্ছে 120। এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে আসবে ৮,১২০ টাকা। এটা একটু হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, সমাধান করলে এত টাকা আসবে। আচ্ছা, এটা আমাদের একটা স্টেপ শেষ। এরপরে আমরা এটা কি পাইছি? ক্রয় মূল্য পেয়ে গেছি। এই যে ক্রয় মূল্য, কিন্তু এটা আমরা পেয়ে গেছি ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য থেকেই আমরা বের করে নিব বিক্রয় মূল্যটা। 25% লাভে বিক্রয় মূল্যটা এবার এই ক্রয় মূল্য থেকে বের করে নিব, সেম একই রকম ভাবে ঐকিক নিয়মের মাধ্যমে। আবারও আমরা লিখব একইভাবে, আমরা লিখব আবার এবার 25% লাভে, এবার হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 25 সমান 125 টাকা। তো এবার হচ্ছে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তো ক্রয় মূল্যটাকে আমাদের বাম পাশে রাখতে হবে, বিক্রয় মূল্যটা ডান পাশে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 একটু ভুল করছি, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 125 টাকা, কারণ এবার 25% লাভ দিয়ে করতেছি। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 বাই হচ্ছে 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য কত টাকা? এবার এই যে বের করছি ৮,১২০ টাকা, এটা দিয়ে আমরা বের করবো বিক্রয় মূল্যটা। ৮,১২০ টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণন ৮,১২০ ভাগ হচ্ছে 100। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে অ্যান্সার চলে আসবে 10,150 টাকা। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সবাই খুব ভালোভাবে দেখে নাও, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10,150 টাকা। এত টাকায় যদি আমি বিক্রি করতাম, 10,150 টাকায় যদি বিক্রি করতাম তাহলে আমার 25% লাভ হইতো। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখতেছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 9 নাম্বারটায় বলছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে এবং 4টি বৈশিষ্ট্য লিখতে। তো এটা সমাধান না দেখালে হবে, এটা তোমরা ইজিলি পেরে যাবা। 10 নাম্বারটা আমি বলতেছি। 10 নাম্বারটা বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। আমাকে বের করতে বলছে জমিটির দৈর্ঘ্য কত, আর জমিটির প্রস্থ যদি আরো 2.5 মিটার বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা বের করতে বলছে। খুবই সহজ, এটা সমাধান করলেই হয়ে যাবে, একেবারে সিম্পল নিয়ম অনুসারে সমাধান করলেই হয়ে যাবে, কোনো পেঁচাপেচি নাই। আচ্ছা, কিভাবে করব? ওকে, সংক্ষেপে করে দিচ্ছি। ক নাম্বারটার অ্যান্সার আমরা বের করব হচ্ছে, এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা সূত্র অনুসারে জানি দৈর্ঘ্য সূত্র হচ্ছে এই ক্ষেত্রফলকে ভাগ দিয়ে দিব এই প্রস্থ দিয়ে, কারণ আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কি হবে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তো এখন ভাগ দিয়ে দাও, ক্ষেত্রফল হচ্ছে 956.25 ভাগ প্রস্থ হচ্ছে 22.5। এটাকে ভাগ করে দেখো যে অ্যান্সার কত আসে। 956.25 ভাগ হচ্ছে 22.5, এটাকে ভাগ করলে অ্যান্সার আসে হ্যাঁ 42.5 আসে। 42.5 কত? মিটার। দৈর্ঘ্য কিন্তু মিটার, ক্ষেত্রফল বর্গমিটার, দৈর্ঘ্য মিটার, এত মিটার। শেষ অ্যান্সার, ক নাম্বার অ্যান্সার শেষ। খ নাম্বারে বলছে যে জ্যামিতির প্রস্থ যদি আরো এত মিটার বৃদ্ধি করা হয়, তাহলে প্রস্থ আগে ছিল কত? 22.5, তাহলে এখন 2.5 মিটার যদি বৃদ্ধি করা হয় তাহলে নতুন প্রস্থ কত আসবে? নতুন প্রস্থ আসবে 22.5 এর সাথে আরো 2.5 বৃদ্ধি করলাম, মানে যোগ করলাম, তাহলে কত আসবে? 22.5 এর সাথে 2.5 যোগ করলে 25 আসবে, 25 মিটার। এবার বলছে বৃদ্ধি যদি করা হয় তাহলে ওই জমির ক্ষেত্রফল কত হবে। এখন দৈর্ঘ্য আমরা কত পাইছিলাম, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি কাজ করতে হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সুতরাং ক্ষেত্রফল
ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? এই যে ক নাম্বারে আমরা পেয়েছি দৈর্ঘ্য 42.5। এটাকে আমরা প্রস্থ, নতুন প্রস্থ কত? 25। এটা দিয়ে গুণ করব। গুণ করলে এবার দেখো গুণ করলে অ্যান্সার কত আসে। 42.5 কে 25 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে 10,000, 10,000 না, 1062 দশমিক, আমি বারবার ইংরেজি কেন লিখতেছি, 1062.5। তবে এখানে লিখতে হবে বর্গমিটার। এখানে যদি বর্গমিটার না লিখো তাহলে 1 মার্ক কাটলেও কাটতে পারে, অনেক স্যারেরা 2-3 মার্ক কেটে দেয়। যাই হোক, তো এটার অ্যান্সার হবে 1062.5 বর্গমিটার। আচ্ছা, তার পরবর্তী অঙ্কতে যাচ্ছি আমরা। তার পরবর্তী অঙ্কটা হচ্ছে এই যে এখানে। এটা খুবই সহজ, এটা একবার তোমরা নিজেরাই খুব ইজিলি করতে পারবা। এটা আমি শুধু অ্যান্সারটা দেখাই দিচ্ছি। এখানে নিম্নে একটা আয়তলেখ দেওয়া দেওয়া আছে এবং এখানে বলা আছে এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ওজন দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, 0 থেকে একেবারে 7 পর্যন্ত এরকম শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে হচ্ছে শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে। তো 25 থেকে 29 কেজি যাদের ওজন কেজিতে দেওয়া আছে, তাদের মধ্যে হচ্ছে এই পর্যন্ত ভরাট করা আছে, তার মানে 3 জন। 25 থেকে 29 কেজিতে আছে 3 জন। 30 থেকে 34 কেজিতে আছে কয়জন? এই যে 6 জন। 35 থেকে 39 কেজিতে আছে 7 জন, এই যে 7 বরাবর আছে, তাহলে 7 জন। 40 থেকে 44 কেজিতে 5 জন। তারপর 45 থেকে 49 কেজিতে 4 জন। এরপর 50 থেকে 54 কেজিতে আবার 3 জন। এইভাবে হচ্ছে দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটা বলছে যে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? তো কতজন শিক্ষার্থী আছে কিভাবে বের করবা? এখানে 3 জন, এখানে 6, এখানে 7, এখানে 5, এখানে 4, এখানে 3, এই কটা যোগ করে দিবা, তাইলেই কাজ শেষ। এটার জন্য নতুন পেজ আর নিতেছি না, এটার জন্য হচ্ছে আমি এটা এখানেই করে দিচ্ছি। তো যদি তুমি এই তিনটা যোগ করো, এই কয়েকটা, এই 3 যোগ 6 যোগ 7 যোগ 5 যোগ 4 যোগ 3, এভাবে করলে তোমার যোগফল চলে আসবে কত? দেখে নাও, যোগফল মনে হয় 28 আসতে পারে। যোগ করলে 28, যত আসে তত, আমি 28 মনে হচ্ছে আমার, আমি 28 করে দিলাম। 28 জন ক নাম্বার অ্যান্সার হয়ে যাবে 28 জন। আমি এটা একটু এই সাইডে নিয়ে নিচ্ছি। এবার খ নাম্বারটা বলছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? আচ্ছা, এই জায়গায় শিক্ষার্থীর সংখ্যা বেশি সবচেয়ে কোন জায়গায় দেখো তো? এই যে 7 নাম্বারে সবচেয়ে বেশি না, 7 জন আছে এখানে। এটার শ্রেণী ব্যবধানটা কতটুকু? এই যে 35 থেকে 39, এটা হচ্ছে এটা শ্রেণী ব্যবধান। তো এইটাই অ্যান্সার। এখানে লিখতে হবে 35 থেকে 39, এটা আসবে হচ্ছে এই খ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, গ নাম্বারে বলছি 44 কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত? এটা একটু করে দিতে হবে। এটা কিরকম বলছে যে 44 কেজির কম। 44 কেজি কোথায়? এই যে এখানে হচ্ছে 44 কেজি পর্যন্ত, 44 কেজির সমান অথবা কম। তো এই জায়গায় আছে হচ্ছে 44 কেজি পর্যন্ত। এর নিচে যেগুলো আছে, সে কম যেগুলো আছে এগুলোকেও ধরতে বলছে, এবং 44 কেজি পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে ধরতে বলছে। এইগুলার হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাটা বের করতে বলছে। তো এখানে কোন কোন শিক্ষার্থী আছে? এই 5 জন শিক্ষার্থী আছে, 7 জন আছে, 6 জন আছে, আর 3 জন আছে। এই শিক্ষার্থীর সংখ্যাগুলা বের করতে বলছে এবং সেটা শতকরা কত সেইটা বের করতে বলছে। ওকে, আমরা বের করলাম। তো প্রথমে হচ্ছে আমরা 44 কেজির কম যে শিক্ষার্থীর সংখ্যা সেটা একটু বের করলাম। শিক্ষার্থীর সংখ্যা 44 কেজির কম যে শিক্ষার্থীর সংখ্যা সেটা যদি বের করি, আমি 44 কেজি এরকম, আচ্ছা তোমরা ডিটেলসে লিখবা, আমি একটু সংক্ষেপে লিখে ফেললাম। তাহলে কজন আছে যোগ করো, 5 7 6 3, 5 যোগ 7 যোগ 6 যোগ 3 কত হয়? 5 6, সরি কি বললাম, 5 7 6 3 যোগ করলে কত হয়? 21 হয়, মেবি 21 জন। এবার এই 21 জন শতকরা কত আছে, এটা কিভাবে বের করব? শতকরা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, শতকরা বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 21 জন, এইটা টোটাল যে সংখ্যাটা, টোটাল কজন শিক্ষার্থী? 28 জন শিক্ষার্থী হচ্ছে মোট শিক্ষার্থী, 28 জন। এই মোট শিক্ষার্থীকে দিয়ে ভাগ দিব এবং সেটাকে আবার 100 দ্বারা গুণ করব, কারণ শতকরা বের করার জন্য আমাদের সবসময় 100 দ্বারা গুণ করতে হয়। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে হচ্ছে, হ্যাঁ, 75%। 75, শতকরা 75%, এইটাই হচ্ছে অ্যান্সার। তো গ নম্বরের অ্যান্সার হচ্ছে 75%।
ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য। আশা করছি সবাই মোটামুটি ভালোই অ্যান্সার করতে পেরেছো, এবং পরবর্তী পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা রইলো। যদি এখানে কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোনোটা যদি অ্যান্সার আরো ভালোভাবে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবে, আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।